বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সংসদ সদস্য এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সহসভাপতি অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, আর আমার ডানে রয়েছেন বাংলা দৈনিক বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক মঞ্জুরুল ইসলাম। স্বাগত আপনাদের দুজনকে। ধন্যবাদ আপনাকে। সরকারের 4 মাসেরও বেশি সময় পার হলো, সংসদও চলছে। এই কমাসে যদি একটা হিসেব করতে বলি আত্মসমালোচনার সূত্রে এবং নিজেদের যদি দিক থেকে ইতিবাচক কিছু বলবার থাকে সেটা রাজনৈতিক, অর্থনৈতিক, কূটনৈতিক এবং সামাজিক, এই 4টে জায়গা যদি আমরা চিহ্নিত করি, কোন জায়গায় বাংলা মানে সরকার এগিয়ে আছে সাফল্যের দিক থেকে, আর ব্যর্থতার কথা যদি বলি বা পিছিয়ে আছে জনপ্রত্যাশা অনুযায়ী, সেটা কোন খাত? না, আপনাকে ধন্যবাদ। সবচাইতে প্রথমে বলতে হয় যে এমন একটা সময়ে বিএনপি ক্ষমতায় এসছে যখন আপনার গণ অভ্যুত্থান পরবর্তী ইন্টারিম গভর্নমেন্টের যে টাইমটা 18 মাস বেশ লম্বা সময় ইন্টারিমের জন্য, তার পরবর্তীতে বহু আমাদের একটা সংশয়, দ্বিধা, সন্দেহ কাজ করছিল। নির্বাচন হবে তো, সবার মনের মধ্যে একটু ছিল এটা। ইভেন নির্বাচনের এই 2-3 দিন আগেও রাস্তায় যখন আমরা বের হয়েছি, সাধারণ মানুষের সাথে আমাদের ইন্টারাকশন হয়, তখন একই প্রশ্ন করছে। আমি বললাম, আমাদের ভোট দিবেন তো? যারা চেনে জানে, যাই হোক, তো বলেছে হ্যাঁ দিব যদি নির্বাচনটা হয়। তো আল্লাহর রহমতে নির্বাচন হয়েছে এবং সেই সাথে 2/3 মেজরিটি নিয়ে বিএনপি এই রকম একটা সময়ে সরকার গঠন করেছে। রাজনীতি এবং সরকার, রাজনীতি এবং অর্থনীতি, রাজনীতি এবং সমাজনীতি সব কিছু মিলিয়েই বাংলাদেশের সাধারণ মানুষের মনের মধ্যে গত 4টা টার্মে লাস্ট রেজিম, যেটা একটা একদলীয় কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট একটা সরকার ছিল, তারা আপনার যেখানে নির্বাচন এবং ভোট বলে কোনো দুটো শব্দ ডিকশনারি থেকে একেবারে উঠিয়ে দিয়েছিল, সেই জায়গায় এসে যখন একটা সুযোগ সমতার ভিত্তিতে সমাজে তৈরি করা, ন্যায় বিচারের কথা আমরা যেমনটা বলছি, এবং সেই সাথে মানুষের নিরাপত্তা নিশ্চিত করবার যেই বিষয়গুলো আছে, সেই সবচাইতে বড় যেই অর্জন আমি বলবো এই অল্প কিছু দিনে এই সরকারের, বিএনপি সরকারের, সেটা হচ্ছে জনগণের আস্থা। যে একটা নির্বাচিত সরকারের ওপর জনগণ চিরদিন আপনার আস্থাশীল থাকে একটা অনির্বাচিত সরকারের চাইতে, একটা চাপিয়ে দেয়া সরকারের চাইতে। এখন সেই রকম অবস্থায় আমরা যখন দেখছি যে জনগণের চাহিদা এবং জনগণের মতামতের উপর এই সরকারটা সত্যিকার অর্থেই জনগণের সরকার হিসেবে কাজ করার যে পরিবর্তন একটা নিয়ে এসেছে, এটা শুধু আমি মানে বলার জন্য বলছি, বিষয়টা মোটে সেরকম নয়। এটা আপনারা নিজেরাও জানেন। আপনারা জানেন যে এই রকম একটা অবস্থায় কিছুদিন আগে বাজেট দেয়া হলো, একটা ভঙ্গুর অর্থনীতি রেখে গেছে ফ্যাসিস্ট যে সরকারটা ছিল, প্রতিটা প্রতিষ্ঠানকে তারা নষ্ট করে ভেঙে চুরমার করে দিয়ে গেছে। সেই জায়গা থেকে 9,38,000 কোটি টাকার একটা বাজেট, সেই বাজেটটা দিতে গিয়েও আমরা দেখেছি যে সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের, অতীতে যেমনটা আমরা দেখেছি যে ওই যে দাম বেড়ে যাওয়া, আদা রসুন পেঁয়াজ কিংবা তেল, অন্যান্য আমাদের নিত্যদিনের যেই জিনিসগুলো প্রয়োজন হয়, এইবার সেটা কিন্তু আশ্চর্যজনকভাবে দেখবেন যে একদম বাড়েনি। কেন? কারণ ওই যে বললাম নির্বাচিত সরকার, এটা মানে জনগণ যে আস্থা রেখেছে, জনগণ যে বিশ্বাস করছে যে শুধু ক্ষমতা বা বিশেষ কোনো কারণে এই সরকার নয়, আমাদের দেশনেত্রীর যেই অসম্ভব রকমের ত্যাগ এবং তিতিক্ষা আছে, বাংলাদেশের আজকে যে গণতন্ত্রের যে মহাসড়কে আমরা উঠেছি নির্বাচনের মাধ্যমে, সেখানে এবং আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ওনার যেই আদর্শ, যেই নীতি, সব কিছু মিলিয়েই ওনাদের দুজনের যে যোগ্য উত্তরসূরি হিসেবে আমরা দেখছি আমাদের আজকের সংসদ নেতা প্রধানমন্ত্রী, উনি তারেক রহমান সাহেব জনগণের ভাষায় কথা বলছেন। জনগণের চোখের দিকে তাকিয়ে উনি দেখছেন যে মানুষ কি চায়। বাজেটের পরে চিরদিনই আপনি জানেন যে একটা
ডিনারের একটা রেওয়াজ আছে, সেখানে বহু টাকা রাষ্ট্রের অর্থমন্ত্রী হোস্ট করেন। হ্যাঁ, এটা সব সময় অর্থমন্ত্রী হোস্ট করবেন। যারা আমরা 350 জন আছেন সংসদ সদস্য, ওনারা আসবেন, একটা ইন্টারাকশন, কথাবার্তা, ডিনার। এটা উনি এবার কিন্তু বলেছেন না, এটা দরকার নেই, কারণ এবং আমাদের এর বাইরেও মানে ওই ডিনারে আমরা অতীতে দেখেছি সাংবাদিকদের ইনভাইট করেন, সাংবাদিকরা আসেন, সিভিল গণ্যমান্য সোসাইটি, ব্যক্তি, ইকোনমি, হ্যাঁ জি জি, যারা গণ্যমান্য আমাদের সমাজের বিভিন্ন জায়গায়, প্রত্যেকেরই তো অবদান আছে। কিন্তু এইবার এটা আমরা অ্যাফোর্ড করতে পারেননি, বলেছেন যে না, এটা দরকার নেই। কারণ আপনি দেখেছেন যে এর আগেও আমাদের এসি বিভিন্ন সরকারি অফিসে, ইনক্লুডিং প্রধানমন্ত্রীর যে অফিস আছে, আমরা যখন গেলাম দেখলাম 25 ডিগ্রি 26 ডিগ্রির নিচে আপনার ওটা নামছে না। যে ভাই কি হয়েছে, না এটা ইনস্ট্রাকশন আছে। কাজেই আমি মনে করি পরিবর্তনের যেই বাতাসটা, সেখানে আমরা একটা এমন সময়ে দাঁড়িয়ে আছি যে গণতান্ত্রিক যেই প্রক্রিয়া, সেখানে একটা নিয়মিত নির্বাচন, আমাদের মত প্রকাশের স্বাধীনতা যেটা ছিল না, ভয়ের সংস্কৃতি ছিল অন দ্য আদার হ্যান্ড, এবং সেখানে সংবাদপত্রের যে স্বাধীনতা, গণমাধ্যমের কথা বলবার যেই স্বাধীনতা, আমার গণমাধ্যমের ভাই বসা আছেন, আপনিও আছেন, এবং সেই সাথে অন্তর্ভুক্তিমূলক যে প্রতিনিধিত্ব যেটা আমরা চাই, যে নির্বাচিত জনগণের, এবং সেই সাথে ন্যায় বিচার এবং নিরাপত্তা। এখন হয়েছে আইন শৃঙ্খলার ব্যাপারটাই যদি আসি, হয়তো জনগণের প্রত্যাশিত, যেমন আপনি বলেছেন না যে কোন জিনিসটা আমি বলবো যে আমরা অ্যাচিভ করতে পারিনি এখনো, আমি বলি যে ইন্টারিমের সময় আমরা বারবার বলেছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা কখনো আপ টু দ্য স্ট্যান্ডার্ড হয়নি, কখনো, মানে 18 মাসের কথা বলছি। আইন শৃঙ্খলা পরিস্থিতিটা আপনার ফ্লুইড ছিল। তো এখন আজকে সেই তুলনায় কিন্তু অনেকটাই আপনার বেটার ঘুরে দাঁড়িয়েছে। তবে ইট উইল টেক সাম টাইম, কারণ আপনি জানেন যে এখানে প্রশাসনের যেই ব্যাপার, বিভিন্ন বাহিনীর যেই ব্যাপার, সেটা আওয়ামী লীগের যে 4টা টার্ম আমরা যদি ধরি 2008 থেকে 24, সেখানে কিন্তু কন্টিনিউয়াসলি এবং কনসিস্টেন্টলি আপনার ওই দলীয়করণ, রাজনীতিকরণ, পেশাদারিত্বের অভাব, যে কথাগুলো আমি সবসময় আমরা বলি, তো সেই রকম একটা অবস্থার পরে জনগণের অংশগ্রহণে, জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে একটা নির্বাচন এবং ভোট, এবং সেই সাথে যে সামাজিক এবং অর্থনৈতিক সবার জন্য সমান সুযোগ একটা তৈরি করে, কোনো রকম বৈষম্য যেন না থাকে, সেটা অর্থনৈতিক যে অবস্থা আছে সেটাকেও স্থিতিশীল রাখবার জন্য মাথায় রেখে আমরা যখন কথা বলছি, কাজ করছি এই অল্প কিছু দিনে, তখন মনে হচ্ছে সরকার জনগণের কথা শুনছে। সরকার শুনছে জনগণের কথা, আপনি শুনছেন? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আপার বক্তব্য শুনলাম। সরকারি দলের এমপি হিসেবে তিনি যথার্থই বলেছেন, এবং সরকারি দলের একজন সংসদ সদস্য এইভাবেই বলা উচিত, সরকারকে শতভাগ ডিফেন্ড করে। যেই 4টা-5টা বিষয় আপনি উল্লেখ করেছেন, রাজনৈতিক, সামাজিক, কূটনৈতিক, অর্থনৈতিক, 4টা আমি বলেছি যে কোন জায়গায়, সব জায়গায় তো সমানতালে এগিয়ে যাওয়া সম্ভব হয় না সব সময়, তো কোথায় এগিয়ে আছে এবং কোথায় পিছিয়ে আছে। রাজনৈতিক বিষয়টা যদি আমরা দেখি, আমাদের 17 বছরের রাজনীতি, পরবর্তীতে 18 মাসের রাজনীতি, 18 মাসের পরে এখন 5 মাসের রাজনীতি। আমরা যদি এই 3টা ভাগে ভাগ করি, 17 বছরের আসলে কোনো দেশের রাজনীতি ছিল না। 18 মাসের যে সময়টা ছিল ইন্টিরিয়াম গভর্নমেন্টের, এইখানেও কোনো রাজনীতি ছিল না। এই টোটাল সময়টা ছিল একটা ষড়যন্ত্রের অংশ। ষড়যন্ত্রটা যেভাবেই হোক, রাজনৈতিক দলকে জড়িয়ে এই ষড়যন্ত্রটা পাকানো হয়েছে। এই ষড়যন্ত্র আমরা বলতে পারি যে ষড়যন্ত্রের ফলে তো একটা রিজমের পরিবর্তন হয়েছে, ফ্যাসিস্টের পরিবর্তন হয়েছে। ফ্যাসিস্টের পরিবর্তনটা আমরা সবাই চেয়েছি, এই দেশের মুক্ত চিন্তার সাধারণ মানুষের যারা, তারা ফ্যাসিস্ট মুক্ত হইতে কিন্তু সবাই চেয়েছে। কিন্তু ইন্টিরিয়াম গভর্নমেন্ট এই 18 মাসে এই দেশে যে একটু অবস্থা তৈরি করেছে, সেই অবস্থার সুফল বলেন আর কুফল বলেন, দুইটাই কিন্তু এই গভর্নমেন্টের উপর চেপেছে। কুফল কি? এই দেশের মধ্যে এখন পর্যন্ত আইন শৃঙ্খলার যে অবনতি, মব কালচারের যে সৃষ্টি, অর্থনীতির যে ভঙ্গুর অবস্থা, কূটনীতির যে ভঙ্গুর অবস্থা, দেশের সকল সেক্টর যে নষ্ট করে দেওয়া, ব্যাংকিং খাত, আর্থিক খাত, সকল সেক্টর যে নষ্ট হয়ে গিয়েছিল 18 মাসের সময়ের মধ্যে, কোনো ডেভেলপমেন্ট হয় নাই, কোনো ব্যবসায়ী ব্যবসা করতে পারে না, এই ব্যবসায়ীদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে রাখা হয়েছে। এই যে টোটাল অচল অবস্থা, এই টোটাল অচল অবস্থার এই ভার এই সরকারের উপর পড়েছে।
এই বিশাল ভার, পাহাড় সমান ভার নিয়েই সরকারকে এখন আস্তে 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 সময় পার করে যেতে হচ্ছে। এইটার সুফলটা আমরা যদি এইভাবে দেখি যে অর্থনীতির এই ভার কাটানোর জন্য অনেক দিন পর তুলনামূলকভাবে একটা ভালো বাজেট এই গভর্নমেন্ট দিয়েছে। অনেক ক্ষেত্রে কৃচ্ছ্রতা সাধনের কথা বলা হয়েছে, কিন্তু বাজেটের পরবর্তী সময়ে সবসময় আমরা দেখি কোনো না কোনো জিনিসের দাম বাড়ে, বিশেষ করে নিত্য পণ্যের দামটা বাড়ে, কিন্তু এইবার সেই নিত্য পণ্যের দামটা বাড়ে নাই। আমরা সামনে দেখব যে সরকারি কর্মকর্তাদের জন্য নতুন পে স্কেল ঘোষণা করা হচ্ছে। এইটাও কিন্তু একটা সাহসের ব্যাপার, এই সময় এসে পে স্কেল ঘোষণা করা। কিন্তু পে স্কেল যখনই কার্যকর হবে তখন কিন্তু দেশের মানুষের মধ্যে আবার মুদ্রাস্ফীতি বাড়বে এবং সাধারণ মানুষের মধ্যে কিন্তু চাপ তৈরি হবে। সেটা গভর্নমেন্ট কীভাবে মোকাবেলা করবে সরকার হয়তো সেটা ভেবেছে। তবে অর্থনীতি, সকল সেক্টরের মধ্যে অর্থনীতি এবং আইন শৃঙ্খলা, এই দুইটা সেক্টর যতক্ষণ পর্যন্ত দেশে ঠিক না হবে ততদিন পর্যন্ত দেশের এই অন্য কোনো সেক্টরের ডেভেলপমেন্ট হবে না। কারণ অর্থনীতির সাথে অনেক কিছু জড়িত। এখন পর্যন্ত অনেক ব্যবসায়ী কিন্তু ঠিকমতো এখন এলসি করতে পারতেছে না, এখনও এলসির বিষয়টা স্বাভাবিক হচ্ছে না। 5টা ব্যাংকের গ্রাহকরা কি করবে না করবে সেটা এখনও সমাধান হচ্ছে না। বাংলাদেশ ব্যাংকের যে নির্দেশনা, অনেক ব্যাংক সেটা এখনও মানতে পারছে না বা মানে না। তারপরে এই শেয়ার মার্কেট নিয়ে আজকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে শেয়ার মার্কেট যারা কেলেঙ্কারি করেছে, যারা করেছে তাদের বিচার হবে, দৃশ্যমান বিচার হইতে হবে, শুধু কথার মধ্যে থাকলে হবে না, দৃশ্যমান বিচার হইতে হবে। সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী যেটা বলেন, দিস ইজ দ্য রেকর্ড, কিন্তু এই রেকর্ডের মধ্যে যদি শেয়ার বাজারের কেলেঙ্কারির বিচার হয় তখন কিন্তু দেশের অর্থনীতিতে শেয়ার বাজারটা ঘুরে দাঁড়াবে। শেয়ার বাজারে কাদের বিনিয়োগ? যাদের স্বল্প আয়ের মানুষের, নিম্ন আয়ের মানুষের, অথবা বিভিন্ন পুঁজি, ছোট পুঁজির মানুষের কিন্তু শেয়ার বাজারে বিনিয়োগ। আর শেয়ার বাজারে যারা ডাকাতি করে তারা হিউজ পরিমাণ ভলিউম এখানে ইনভলভ করে ডাকাতি করে নিয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষের। আমরা যদি সামাজিক অবস্থার দিকে তাকাই, সামাজিক অবস্থায় এখন পর্যন্ত সামাজিক যে অবক্ষয়টা তৈরি হয়েছিল সেই অবক্ষয়টা কিন্তু এখনও দূর হয় নাই। এখনও আমরা দেখি, কয়েকদিন আগেও দেখলাম যে 9ম শ্রেণীর একজন শিক্ষার্থীকে তার শিক্ষক, তার শিক্ষিকা শাসন করার কারণে সেই 9ম শ্রেণীর শিক্ষার্থী ওই শিক্ষিকাকে শারীরিকভাবে অপদস্থ করেছে। এই যে ছাত্র দ্বারা শিক্ষক অপমানিত হওয়া, অপদস্থ হওয়া, নিগৃহীত হওয়া, এই কালচারটা কিন্তু শুরু হয়েছে ইন্টিরিয়ামের 18 মাস সময়ের মধ্যে। এর আগে এরকম এক্সাম্পল খুব কমই পাওয়া গেছে। এই সামাজিক অবক্ষয়টা কিন্তু আমরা দূর করতে পারি নাই। কূটনীতিতে যদি বলি যে কূটনীতিতে আমাদের 5 মাস সময়ের মধ্যে নানা রকম কূটনৈতিক চাপ ছিল। তার মধ্যে একটা বড় চাপ ছিল যে ইন্টিরিয়াম গভর্নমেন্ট আমেরিকার সাথে যে চুক্তিটা করে গেছে সেই চুক্তিটা আমার দেশের পক্ষে না বিপক্ষে, এটা নিয়ে নানা রকম কথাবার্তা হয়েছে এবং সেই চুক্তিটা প্রকাশ করার জন্য কথাবার্তা বলা হয়েছে। আমেরিকার একটা চাপ ছিল, ইন্টিরিয়াম গভর্নমেন্ট করেছে, অথবা যেভাবেই হোক এখন বলা হচ্ছে যে সকল রাজনৈতিক দলের সম্মতিতেই ইন্টিরিয়াম গভর্নমেন্ট সেই চুক্তিটা করেছে। তো রাজনৈতিক দলের সম্মতিতে যদি হয়ে থাকে তখন সেটা সার্বজনীনভাবে হওয়া উচিত ছিল। আমরা জানি না এখন পর্যন্ত চুক্তিতে কী আছে। যে সমস্ত বিষয় আমরা জেনেছি সেই বিষয়টা হলো আংশিক জেনেছি। এরকম একটা সময়ে মাননীয় প্রধানমন্ত্রী তার প্রথম সফরে চায়না যাবে না, ভারত যাবে, কোনটা গেলে দেশের জন্য ভালো হয়, কোনটার মধ্যে কোন রাজনীতি আছে, সেই রাজনীতি যখন সাধারণ মানুষ হিসাব করতে শুরু করেছে এবং বিশিষ্টজন বা এই জাতীয় বিজ্ঞজন, আমাদের কূটনীতি নিয়ে যারা ভাবেন, তারা যখন এটা ভাবতে শুরু করেছেন তখন তিনি একটা ট্রাম্প খেলে দিয়েছেন। মালয়েশিয়া হয়ে তিনি চায়না চলে গেছেন। দুইটা কাজই হলো, আমার মালয়েশিয়াতে আমার শ্রমবাজার অর্থনীতির সাথে একটা সম্পর্ক তৈরি হলো এবং চায়নার সাথে তিস্তা চুক্তি সহ অনেক বড় কিছু ডিলের প্রতিশ্রুতি পাওয়া গেল। এখন এই যে আমরা কূটনৈতিক এই সফলতার যদি এই জায়গাটায় ধরি, এই সফলতা আমার ঘরে আনতে হলে কি করতে হবে? শ্রমবাজার যদি আমি ঠিক করতে চাই, শ্রমবাজার ঠিক করতে হলে আমার শুধু লেবার মালয়েশিয়া পাঠাইলে হবে না,
আমার দক্ষ জনশক্তি তৈরি করতে হবে। এবং মালয়েশিয়াতে যে সমস্ত শ্রমিকরা অবৈধভাবে আছে বা লেবাররা বা জনশক্তি আছে তাদেরকে বৈধ করতে হবে। চায়নার সাথে তিস্তা চুক্তি সহ যে সমস্ত চুক্তি করেছি আমরা, সেটা চুক্তি বা এমইউর মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তবায়ন করতে হবে। চায়নার সাথে এই তিস্তা নিয়ে কিন্তু ভারতের সাথে চায়না, চায়নার সাথে ভারত, এরকম একটা বিষয় আছে। এই জায়গায় সরকারের বড় সফলতা হবে যদি আমরা তিস্তা চুক্তিটা শুরু করতে পারি, তিস্তার কাজ শুরু করতে পারি। আর আরেকটা বিষয় আমি বলতে চাই যে ইন্টারিম গভর্নমেন্টের যে উচ্ছৃঙ্খল অবস্থা যে সময়টা তৈরি হয়েছে, সেই সময়টার টার্গেটটা ছিল অন্য, যে দেশের মধ্যে একটা বৈরী অবস্থা তৈরি করা যাতে নির্বাচনটা বিলম্বিত হয়। তো সেই নির্বাচনটা তারপরেও তারা 18 মাস সময় নিয়েছে, যে এখানে 3 মাসে করা উচিত ছিল। সেটা একটা অস্থিরতার বড় কারণ বলে মনে করেন। সো অ্যাডভোকেট ফাইমা নাসরিন মুন্নি, আপনি বলবেন, এবং আপনি যেহেতু বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক এবং উনি চীন সম্পর্কে বলেছেন, আমার শুধু একটাই প্রশ্ন যে আপনার কাছে, যে এই যে সম্পর্ক যেটা হলো, সেটা কি বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে নতুন ভারসাম্য তৈরি করবে কিনা, নাকি নতুন একটা নির্ভরশীলতার ঝুঁকি তৈরি করবে এবং এক ধরনের কূটনৈতিক ঝুঁকিও তৈরি করবে অন্যান্য শক্তির বিবেচনায়? দেখেন, ভূ রাজনীতি যেটা আছে, বিশ্ব রাজনীতি, আমাদের আঞ্চলিক রাজনীতি, আমাদের দেশের সাথে দ্বিপাক্ষিক যে সম্পর্কগুলো আছে, সব কিছু মিলিয়েই পরিবর্তিত একটা রাজনৈতিক প্রেক্ষাপট আমরা দাঁড়িয়ে আছি। গণ অভ্যুত্থানের আগে একরকম, ভারতের সাথে যেমন আওয়ামী লীগের একটা সম্পর্ক ছিল, অসম্ভব আপনার খুব ক্লোজ ছিল তারা আর কি, স্বামী স্ত্রী রক্তের। তো সেটা যেমন আমাদেরকে বদার করেছে বাংলাদেশের মানুষ হিসেবে, যে বাংলাদেশের মানুষের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আত্মমর্যাদা এটা যেহেতু তারা রাখতে পারেনি, যেই কারণে সব কিছু মিলিয়ে দেখেন যে ভারত আমাদের সবচাইতে বড় প্রতিবেশী, কিন্তু সেখানে আস্থার একটা ফাটল তৈরি হয়েছিল, কারণ তারা একটা দলের সাথে সম্পর্ক করেছিল, বাংলাদেশের মানুষের সাথে করেনি। আর 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পর যখন শেখ হাসিনা এবং তার সরকারের বহু নেতাকর্মী তারা আপনার পালিয়ে চলে গেল, সেখানে গণহত্যার মতন আপনার অপরাধ, মানবতা বিরোধী গুমের মতো যেই অপরাধ, শত শত হাজার হাজার আমাদের ছাত্র জনতার রক্তের ওপর, তো সেখানে অবস্থান করাতে সেখানেও একটা ব্যালেন্স, চেক অ্যান্ড ব্যালেন্স, সেটার একটু ভারসাম্যে সমস্যা দেখতে পাই আমরা। আর তার পাশাপাশি আঞ্চলিক কূটনীতি যদি আমরা বলি এবং দীর্ঘমেয়াদী ভূ রাজনৈতিক যেই আমাদের স্বার্থগুলো আছে, সেগুলোকে সামনে রেখে আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি যখন মালয়েশিয়া এবং চীন সফর করেছেন, সেটা অত্যন্ত যুগান্তকারী একটা মাইল ফলক বলে আমরা আসলে কিন্তু মনে করি। কারণ মাননীয় প্রধানমন্ত্রী ওনার যে চীন সফর, তার সাথে তিস্তা মহাপরিকল্পনার মতন যেই বিষয়টা জড়িয়ে আছে, সেটা কিন্তু অত্যন্ত জরুরি এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। চীন সফরকে আপনার এই কারণেই আমরা মনে করি যে দুটো বন্ধু ভাবাপন্ন দেশের দ্বিপাক্ষিক আলোচনাই কেবল এটা ছিল সেটা না, এটা বাংলাদেশের অর্থনৈতিক সার্বভৌমত্ব বলুন এবং সেই সাথে টেকসই একটা উন্নয়নের যে নতুন একটা দিগন্ত, সেটাও কিন্তু উন্মোচন করেছে। আর আপনি জানেন যে পৃথিবীর বেশিরভাগ দেশেই চায়না তাদের ব্যবসায়িক যে বিষয়টা আছে, সেটা এটাকে ব্যবসায়িক অর্থনীতি বলতে পারি, এটা অত্যন্ত স্ট্রং। এবং এই সফরের মাধ্যমে যেমন মালয়েশিয়ার শ্রম বাজারটা খুলে দেওয়ার ব্যাপার আছে, আমাদের প্রধানমন্ত্রী যাওয়াতে এটার একটা অত্যন্ত পজিটিভ ইম্প্যাক্ট হয়েছে। এবং সেই সাথে যে বাংলাদেশ এবং মালয়েশিয়া, বাংলাদেশ এবং চীনের মধ্যে বেশ কতগুলো গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক এবং চুক্তি স্বাক্ষরিত হয়েছে, এর মধ্যে আমাদের দেশের কোটি কোটি মানুষের জীবন জড়িয়ে আছে, সেটা বারবার বলতে হবে, তিস্তা। এখন তিস্তা মহাপরিকল্পনা যেটা করা হয়েছে, তিস্তা মেগা প্ল্যান, এখন উত্তরবঙ্গের আপনি জানেন যে বিস্তীর্ণ যে অঞ্চল, সেখানে তো বছরের পর বছর ধরে তিস্তার পানি সংকট, 54টা নদীর পানির ন্যায্য হিসার ব্যাপারও আছে, খরা, বর্ষা মৌসুমে নদী ভাঙনের যে শিকার আমরা হই, অর্থনৈতিকভাবে আমরা খুব ক্ষতিগ্রস্ত হই। তো সব কিছু মিলিয়েই এই ভূ রাজনৈতিক জটিলতা, স্থবিরতাকে ভেঙে আমরা তো মনে করি যে চায়নার সাথে এই মহাপরিকল্পনা বাস্তবায়নে যে সাহসী এবং একটা বাস্তবমুখী চুক্তি যেটা সই হয়েছে, সেটা উত্তরবঙ্গের অর্থনীতিকে যেমন আমূল একটা বদল এনে দিবে,
সেই সাথে নদী খনন বলুন কিংবা জলাধার নির্মাণ, আধুনিক সেচ যে ব্যবস্থাগুলো আছে, লক্ষ লক্ষ কৃষকের মুখে হাসি ফুটবে, এটা আমরা বিশ্বাস করি। এবং সেই সাথে বাণিজ্য ঘাটতি, যেটা আমি বলেছি, বাণিজ্য ঘাটতি কমানো, সরাসরি আপনার বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং প্রযুক্তির যে আদান প্রদান। এখন তো আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে বাস করছি। সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তো আমাদের প্রধানমন্ত্রী একটা ম্যাজিক দেখিয়েছেন, বিশেষ করে আমাদের যে ট্রাফিক সিগন্যালগুলোতে। তো আমরা মনে করি যে এরকম বৈশ্বিক অর্থনীতিতেও আমরা একটা ভালো, যদিও চ্যালেঞ্জ আছে, যুদ্ধের কথা আছে ইরান এবং সেই সাথে ইসরায়েলের যে যুদ্ধ, সব কিছু মিলিয়ে আমরা মনে করি সামষ্টিক অর্থনীতিতে একটা শক্তিশালী ভিত্তি এই দুটো দেশের যেই সফর সেখান থেকে আসবে। এবং সেই সাথে শ্রমবাজার বিনিয়োগ বলুন মালয়েশিয়া সফরে, এবং আমাদের যারা প্রবাসী রেমিটেন্স যোদ্ধা যারা আছেন, ওনারা যেই একটা দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটা যুগের ঐতিহাসিক প্রেক্ষাপটে যেই তারেক রহমান সাহেব, আপনি জানেন যে বিদেশে যাওয়া, এটা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সময় উনি এটা খুলে দিয়েছিলেন। এবং সেই সাথে গার্মেন্টস আজকে যখন 50 লক্ষের অধিক শ্রমিক যারা কাজ করছে, নারী শ্রমিক সহ, সেটাও কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়। কাজেই মালয়েশিয়ার এই সফরটাকেও ইতিবাচকভাবে দেখি আমি, যে এটা একাধারে সফল একটা কূটনৈতিক মিশন বলে মনে করি। অন্যদিকে আমাদের যারা রেমিটেন্স যোদ্ধা এবং ব্যবসায়ী আছেন, তাদেরকেও আমরা মনে করি যে তারা বিদেশে অনেক সময় চরম হয়রানির শিকার হন, শোষণের শিকার হন, সেটা নিয়ে যেন কোনো সিন্ডিকেট বিদেশে যাওয়ার ক্ষেত্রে যে কাজগুলো করে, ওই দেয়ালটা ভেঙে দেওয়ার ব্যাপার আছে। কারণ এখন আমরা যেই জায়গায় বিএনপি সরকার দাঁড়িয়ে আছে, সেখানে আপনার অনৈতিকতা, অন্যায়, এগুলাকে আমরা অতীতের মতন ওই যে যেই কাজটা করে গেছে ফ্যাসিস্ট, আমরা সেটাকে প্রশ্রয় দিব বলে এটা আমরা মনে করি না। আপনি বিশ্বাস করেন? আমি অথবা 4 মাস বলে হয়তো এখনো পর্যন্ত এই জায়গাটায় গভর্নমেন্টকে তো ছাড় দিতে হবে, কারণ একটা গভর্নমেন্ট। আমার একটা প্রশ্ন আছে যে আমরা দেখছি যে প্রধানমন্ত্রীর কথা আপনিও বলেছেন, উনিও বলেছেন, এবং যেখানেই অনিয়ম বা নানা রকমের অভিযোগ উঠছে নানা বিষয় সম্পর্কে, ব্যক্তি সম্পর্কে, সরকারের, প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দিয়ে দিচ্ছেন, মানে সেগুলো বাতিল করছেন সঙ্গে সঙ্গে, যেটা বাতিল ওনার একটা নির্দেশ যাচ্ছে। কিন্তু এই বাতিলই মানে বাতিল করাটাই যথেষ্ট কি না? আমরা কিন্তু ওই রকম খবর পাচ্ছি না যে এই কাজগুলো যারা করছেন তাদের কোনো শাস্তি হচ্ছে। হ্যাঁ, এই জায়গাটায় আমি আপনার সাথে একমত। আমি অ্যাড করতে চাই একটু এর সাথে। যেমন ধরেন আপাও যে কথাটা বলেছেন, আমিও প্রসঙ্গটা তুলেছি যে চীনের সাথে বা আমাদের যে সম্পর্কটা, আরেকটা এই জায়গায় ডিপ্লোমেসি আছে যে বাংলাদেশের বিনিয়োগ আকর্ষণ করার জন্য বিডার একটা কার্যালয় কিন্তু চীনে হচ্ছে, যেটা মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে, যেটা বিডার একটা কার্যালয় চায়নাতে হচ্ছে। এর মধ্যে প্রধানমন্ত্রীর বেশ কিছু উদ্যোগ আছে, সেটা হলো তো ওনার যেই স্বাভাবিক জীবনযাপনেও কিন্তু সরলতা আছে এবং খুব সিম্পল জীবনযাপনের আমরা চিত্র দেখি। উনি অনেক সময় সচিবালয় থেকে হেঁটে ওসমানী উদ্যানে চলে যাচ্ছেন, এইটা কেউ চিন্তা করতে পারে না, আগে আমরা কখনো চিন্তা করি নাই। 3টা বই সমস্ত স্কুলগুলোতে কেনার একটা প্রাইমারি স্কুলে, সেই আমার প্রশ্ন হচ্ছে বাতিল করলেন কি? এই সিদ্ধান্ত যারা দিলেন, হ্যাঁ আমি সেটাই বলছি, সেই 3টা বই তিনি বাতিল করলেন। আবার ব্যানার ফেস্টুনে তার ছবি এবং তার নাম যাতে না থাকে সেটাও বাতিল করলেন। হ্যাঁ, যেটা আপনি প্রশ্ন করলেন যে এই জায়গাটায় আমরা এখন পর্যন্ত দেখি নাই যে এটা কারণ মন্ত্রীবর্গের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে উনি নির্দেশ দিয়ে দিচ্ছেন, বাতিল হয়ে যাচ্ছে, নির্দেশ দিচ্ছেন, কিন্তু এইটার এখন মানে মানুষ এটা পছন্দ করছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে রিসিভ করছে এই বার্তাটা অন্যদের মধ্যে সঞ্চারিত করতে হলে যে পরিমাণ অ্যাকশন দরকার, সেই অ্যাকশনটা দেখা যাচ্ছে। এবং এই জায়গাটায় হলো যে বিএনপির মধ্যে অথবা বিএনপিকে সরকারের মধ্যে, বিএনপি সরকারের মধ্যে কিছু হাইব্রিডের খুব দ্রুত জন্ম হচ্ছে, কিছু হাইব্রিড বিএনপির খুব দ্রুত জন্ম হচ্ছে, যারা ত্যাগী নেতা অথবা বিএনপিতে বলছেন না আপনি সরকারে বলছেন? বিএনপি সরকার দুইটাতেই, দল এবং সরকার দুইটাতেই ত্যাগী নেতা অথবা ত্যাগী মানে দলকে পছন্দ করে, মানে ওই রকম কর্মী না, কিন্তু জিয়া রহমানের আদর্শ, বেগম জিয়ার আদর্শ পছন্দ করে। এরকম মানুষগুলাকে যারা নির্মোহভাবে ধানের শীষের ভক্ত, ধানের শীষকে ভোট দিয়ে আসছে, ধানের শীষ পছন্দ করে, জিয়া রহমানকে পছন্দ করে,
এই হাইব্রিডটা তাদেরকে এখন ট্যাগ লাগাচ্ছে তারা জামাত। এর ফলে যতগুলা পেশাজীবী সংগঠন আছে, যেমন সাংবাদিকতায় আমাদের একটা পেশা আছে, আপাদের সাবেক পেশা আইনজীবীদের আছে, কৃষিদের আছে, ডাক্তারদের আছে, সাবেক পেশা না, ওনারা এখনো আমরা পেশা। এখন আজকেও করতেছি। সবগুলো পেশাজীবী সংগঠনের মধ্যে লয়ারদের এমপি হওয়ার একটা সুবিধা আছে, প্র্যাকটিসটা। সারা পৃথিবী সবখানে লয়াররা। সেটাই বলছি। সবগুলো পেশাজীবী সংগঠনের মধ্যে এই হাইব্রিডরা বিভাজন তৈরি করে দিচ্ছে। যে বিভাজনের কারণে যারা পুর খাওয়া এবং ত্যাগী তারা আস্তে করে সরে পড়ছে, হাইব্রিডরা এখন দাপাড়া বেড়াচ্ছে। এর ফলে আস্তে আস্তে যখন এই প্র্যাকটিসটা চলতে থাকবে, সেইটা আগামী এই যে স্থানীয় সরকার নির্বাচনে এর প্রভাব পড়বে। অক্টোবর থেকে শুরু হচ্ছে। এই স্থানীয় সরকার নির্বাচনের উপরেই হাইব্রিডদের অত্যাচারে ধানের শীষের ভোট যে সরে যায়, ধানের শীষকে পছন্দ করে, জিয়াউর রহমানকে পছন্দ করে, খালেদা জিয়াকে পছন্দ করে, তাদের উত্তরসূরি তারেক রহমানকে পছন্দ করে, এরকম লোক যে আস্তে আস্তে সরে যাচ্ছে, এটা আগামী এই স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি টের পাবে। সরকারের মধ্যে আপনি দেখেন অনেকগুলো বিতর্কিত লোককে এখন পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বসিয়ে রাখা হয়েছে, এবং এটা কারা বসাচ্ছে সেটাও কিন্তু কেউ জানে না। এখন সরকারের মধ্যে যখন এরকম বিতর্কিত লোককে বিভিন্ন জায়গায় বসায়, বিতর্কিত লোক তো ওত পেতে থাকে, কারণ সে বিতর্ক তৈরি করতে জানে। এই যে সিদ্ধান্তগুলো সরকার এখন পর্যন্ত বাতিল করলো, সবগুলো তো এই সমস্ত লোকই তৈরি করেছে। তারা এই সিদ্ধান্ত দেওয়ার পরে, যেমন বইটার ব্যাপারে সিদ্ধান্ত দেওয়ার পরে, সেই কর্মকর্তা ওই চেয়ারে বসে থাকে কিভাবে? বসে থাকার কথা না। সকল জায়গায় কিন্তু এই জিনিসটা তৈরি হয়ে গেছে, শুরু হয়ে গেছে। তো সেই জায়গাটায় যদি এখন পর্যন্ত সরকারকে যদি, অথবা ওই কর্মকর্তাকে ঊর্ধ্বতন নির্দেশ দিলেন, সেটা যাচাই করা হলো না কেন? কোন কর্মকর্তা যাচাই সিদ্ধান্ত দিলেন? এই কর্মকর্তা তো সিদ্ধান্ত দিলেই তো এখন যতগুলো এই ফাইলে যারা যারা সাইন করেছে, নিচে থেকে শুরু করে উপর পর্যন্ত সবার ব্যাপারে তো ব্যবস্থা নেওয়া উচিত ছিল। আমরা দেখেছি যে গত 17 বছরে শেখ ফ্যামিলির প্রত্যেকটা মানুষকে কেন্দ্র করে যে পরিমাণ বই লেখা হয়েছে, আগামী 100 বছর ততগুলো বই লেখা হবে না। তো এখন তো দেখতেছি বিএনপি ক্ষমতায় আসার পরে যে পরিমাণ তারেক রহমান, খালেদা জিয়া, কোকো, জিয়াউর রহমান ওনাদেরকে নিয়ে যে পরিমাণ বই লেখার প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, যে পরিমাণ বইফুর সংগঠনের জন্ম দেওয়া শুরু হয়ে গেছে, এতে তো এইটা যদি চলতে থাকে, তখন তো জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন, ধানের শীষের আদর্শ বাস্তবায়ন, সবার আগে বাংলাদেশ, এই স্লোগান তো চাপা পড়ে যাবে। তখন হলো সবার আগে যার যার মতলব, সবার আগে যার যার স্বার্থ, সবার আগে। এটা কি আপনি শাসনের দুর্বলতা হিসেবে চিহ্নিত করছেন? আমি মনে করি রাজনৈতিক দল হিসাবে বিএনপির সাংগঠনিক দুর্বলতা। একটা সংগঠন বিএনপির নামে, তারেক রহমানের নামে, জিয়াউর রহমানের নামে, খালেদা জিয়ার নামে যখন একটা সংগঠন, নতুন একটা সংগঠনের জন্ম হবে, সেই সংগঠন কারা জন্ম দিচ্ছে এটা তো বিএনপির দল থেকে খবর নেওয়া দরকার, যে কারাই এদের পিছনে কারা আছে। এর মধ্যে কোনো আওয়ামী লীগের লোক, সংগঠন দরকার আছে কিনা সেটাও একটা বিষয়। আওয়ামী লীগের লোক ঢুকে পড়ছে কিনা, অথবা যাদের নেতৃত্বে এটা হচ্ছে তাদের সামাজিক ভ্যালু কতটুকু, তারা এক জায়গায় গিয়ে এই সংগঠনের পরিচয় দিলে বিএনপির সম্মান বাড়বে না কমবে, বিএনপির লাভ হবে না ক্ষতি হবে, পড়বে কিনা, এবং এই সংগঠনের ব্যানার, এই সংগঠনকে ইউজ করে ব্যক্তি স্বার্থ বা গোষ্ঠী স্বার্থ নাকি দলের স্বার্থ নাকি দেশের স্বার্থ, সবার আগে বাংলাদেশ নাকি সবার আগে আমার স্বার্থ, কোনটা, এটা বিবেচনা করা দরকার, খোঁজখবর নেওয়া দরকার। না, বাংলাদেশের রাজনীতিতে হাইব্রিড এই শব্দটা আমরা কিন্তু গত 17 বছরও আমরা এটার সাথে, কিংবা তারও আগে আমরা যদি যাই, কম বেশি সবাই আমরা এটা পরিচিত। এখন অনুপ্রবেশকারী না হাইব্রিড, হ্যাঁ, কোন শব্দটা আমরা ব্যবহার করব? সুবিধাজনক সময়ে দেখবেন যে প্রত্যেকটা দলেই, প্রত্যেকটা পরিস্থিতিতেই কিছু মানুষ তারা কিন্তু ওই ক্ষমতার কাছাকাছি ঘোরাফেরা করেন আর কি। তো এই ধরনের একটা অবস্থায়
আমরা পট পরিবর্তন হয়েছে রাজনৈতিক, কিন্তু আমাদের ত্যাগী নেতা যারা 50 থেকে 60 লক্ষ তো আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে আমরা সহ মামলাই ছিল, এক একজনের বিরুদ্ধে 400-500, এমনকি আমাদের দেশনেত্রীর বিরুদ্ধে। কাজেই বিগত 17 বছর ধরে আমি বলবো আমাদের তৃণমূল বিএনপি আমাদেরকে বাঁচিয়ে রেখেছিল, যখন একেবারে সরকারের রক্তচক্ষুকে আমরা চ্যালেঞ্জ করে সভা ঢাকার বাইরে কিংবা ঢাকায় 28শে অক্টোবরের এই সভা, যেখানে শত শত সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা, গুলি করে হত্যা করা, আমাদেরকে বাস ট্রাক সব বন্ধ করে দেয়া, নৌকা লঞ্চ কিছুই চলবে না, আমাদেরকে বাঁচিয়ে রেখেছিল তৃণমূলের বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মী। কাজেই এই রকম হামলা প্রতিকূলতার শিকার হয়ে যখন আমাদের নেতাকর্মীরা অকাতরে জীবন দিয়ে গেছেন, সেই জায়গায় আজকে হাইব্রিড কিংবা সুবিধাভোগী যাদের কথা আমরা বলছি, তারা এসে দলের নাম ব্যবহার করে দলের সুযোগ সুবিধা ওনারা নেবেন, আর আমাদের আসল নেতা, আমাদের আসল কর্মী তাদেরকে কোণঠাসা করবেন, যারা জীবন দিয়ে আমাদের বারবার প্রমাণ করেছে গত 17 বছরে যে তারা এই দলটাকে খুব ভালোবাসে। এখন কেউ কেউ আমরা দেখছি দলের নামে চাঁদাবাজি বলুন, আরও বিভিন্ন, এবং সেই সাথে সাংগঠনিক ব্যবস্থাও নেওয়া হয়েছে, টেন্ডারবাজি বলুন কিংবা অন্যান্য আরও যে অপকর্ম, এই রকম জিনিসগুলো আসলে না আমাদের দলেরও যেমন আপনার ভাবমূর্তি ক্ষুণ্ণ করে, একই সাথে কিন্তু তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদেরও মনক্ষুণ্ণ করে। কাজেই প্রশাসনে বিএনপির অনেকেই আমরা অনেক সময় বলি যে বিগত দেখেন সরকারের আমলে যারা সুবিধাভোগী ছিল, এখন তাদের আদর্শে বিশ্বাসী কর্মকর্তা কর্মচারী প্রশাসনে বাহিনীতে নাই, তারা তো ভাই সবাইকে একেবারে অ্যাট এ টাইম লক্ষ লক্ষ, আমরা মানুষের কথা বলছি স্তরে স্তরে, গত আমি যদি 17 বছর ধরি, তো এটা কি প্র্যাকটিক্যালি সম্ভব, পসিবল যে আমরা সবাইকে একবার অ্যাট এ টাইম? না, সেটা যদি না হয় তো কেউ কেউ অতি উৎসাহে যারা আছেন আমরা জানি, তারা আবার এখন খোলস পাল্টে সুবিধা নেওয়ার আপনার চেষ্টা করছেন। এখন রাজনৈতিক আমাদের যে পরিভাষা, সেখানে এদেরও অনেকে হাইব্রিড বা আপনার ওই সুযোগ সন্ধানী সুবিধাভোগী হিসেবে আখ্যায়িত করছে। এদেরকে ধরেন অ্যাডমিনিস্ট্রেশনে বা ব্যুরোক্রেসিতে যারা আছেন, তারা যে সরকার আসুক, যে পলিটিক্যাল সরকার, তার বিশ্বাস যাই হচ্ছে রং বদলানো, সে তার হয়েই কাজ করবে, এটাই স্বাভাবিক, তাতে কোনো অসুবিধা নেই। কেউ যদি ইভেন কেউ যদি আওয়ামী লীগের সময় ওই সরকারের জন্য অন্যায়ভাবেও কাজ করে থাকে, মানে তার নিয়ম বহির্ভূতভাবেও, তারপরেও যদি সে এই সরকারের নীতি বাস্তবায়নে কাজ করে, আপনি যতক্ষণ না শাস্তি দিতে পারছেন বা শাস্তি দেওয়ার, আর সবাইকে তো আপনি সরিয়ে ফেলতে পারবেন না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে তারা যদি রং বদলে অতিরিক্ত কিছু করে, যে উদাহরণটা নিয়ে আমরা, এবং সেটা তো নিশ্চয়ই আপনার দলের কারো না কারোর সঙ্গে যোগ সাজসে করে, এইটাই আমি বলছি, এর বাইরে করার কিন্তু খুব একটা সুযোগ আছে বলে মনে হয় না। যোগ সাজস ছাড়া করার সুযোগ নেই। যোগসাজশে যদি করে, দেখেন আমরা যে তুমি আমাকে কিছু বেনিফিট দাও, আমি তোমাকে কিছু সুবিধা দিই, এখন এইটা তো বা একটা পরিবেশ তৈরি করে দিই। হ্যাঁ, কিন্তু এইটা তো আমাদের একটা কঠোর অবস্থান নেয়ার কথা বলে আমি মনে করি, কারণ এখানে শাস্তিমূলক ব্যবস্থা যেমন থাকবে, যে এই রকম একটা শৃঙ্খলা ভঙ্গ কিংবা অপকর্ম বিভিন্ন সময়, এটার মধ্যে আপা একটু দেখেন, আমি একটু বলি যে যেই 3টা বই, এই 3টা বই যদি কেনার সুযোগ পেত 3জন রাইটার এবং 3টা প্রকাশক, বাংলাদেশে কতগুলা বই, মূলত 2জন লেখক, একজনের 2টো বই, বাংলাদেশে কতগুলা বই না ঘাপটি মেরে আছে। তো আমি তো মনে করি অত্যন্ত কঠোর থেকে কঠোর এবং নির্দেশনা। সবচেয়ে বড় কথা যে বইগুলো, সেই বইগুলো প্রাইমারি স্কুলের জন্য, মানে এটি তাদের তো মানের দিক থেকে খুব নিম্নমানের। না, আমি সেই আলোচনায় যাচ্ছি না। এটা যদি বিশ্ববিদ্যালয় লেভেল বা অন্য লেভেলে বলতো যে ঠিক আছে, এই প্রাইমারি স্কুলের বাচ্চাদের তো এগুলো পড়ার কোনো সুযোগ নেই। এখন হয় কি, মাথায় ঢুকবে আপনার না। কি মনে আছে যে গত 17 বছরে প্রাইমারি স্কুলের সিলেবাসকে কিভাবে ম্যানিপুলেট করেছিল ওই ফ্যাসিস্ট সরকারটা? সেই কথাটা আমরা অল্প স্বল্প ভয়ের সংস্কৃতির ভেতর আমরা কিন্তু কন্টিনিউয়াস বলে গেছি। এখন হয় কি, তারা তো কোমলমতি, ওই যে মাটির দলার মতন ছোট ছোট শিশুরা, সাইকোলজিতে বলে, চাইল্ড সাইকোলজিতে 5 বছরের ভিতর একটা শিশুর মনোজগৎ যেটা তৈরি হয় সেটা কমপ্লিট হয়ে যায়। এরপরে আপনি অ্যাড করতে পারেন কিংবা বিয়োগ করতে পারেন, যোগ করতে পারেন, আমূল পরিবর্তন হবে না। মানে 9 থেকে 90 হবে না, 9 10 হতে পারে, 9 15 হতে পারে। কাজেই এগুলার মধ্যে এমন এক ধরনের আপনার, আমি বলি সুদূর প্রসারী
এমন এক ধরনের চক্রান্ত আছে, এমন এক ধরনের একটা আপনার প্ল্যান আছে, পরিকল্পনা আছে, যেটাকে আমরা আইনের ভাষায় বলি দুরভিসন্ধি। হ্যাঁ, এটা কোনো ভালো বুদ্ধিতে আমরা করব না, আপনি করবেন না, আমি করব না, কিন্তু যারাই করে, যারাই করুক, এটা তাদের একটা লং টার্ম এবং মিড টার্ম একটা পরিকল্পনার অংশ হিসেবেই তারা করে। তারা মনে করে এটা ইনভেস্টমেন্ট, যে এটা এমন করলাম, ওই যে বললাম মাটির, এখন আপনাকে আমি কাপ বানাতে হলে তো এটার একটা মোল্ড, একটা জিনিস লাগবে, কাজেই ওই জায়গায় এটা খুব রিস্কি। এটা আমি মনে করি যে আমাদের সরকার সঠিকই করেছেন, এবং এর সাথে সবাইকেই সতর্কতামূলক একটা আগাম বার্তা দেওয়া উচিত যে কিছু কিছু জায়গা আছে, কোনো এই যে আমরা যতই হাইব্রিড বিএনপি বলি, যতই আমরা যাই বলি, যেটা আমরা আওয়ামী লীগের বেলায় দেখেছি করছে, এবং মানুষ তাদেরকে কি পরিমাণ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে। কাজেই আমি মনে করি, কারণ আমরা লক্ষ লক্ষ নেতাকর্মী তো ডাইরেক্ট ভুক্তভোগী এইসবের, কাজেই আমরা মনে করি না যে আমি মনে করি আমার দলের শীর্ষ নেতৃত্বে যারা আছেন ওনারা এই শুদ্ধি অভিযান বলি আর কড়া সাংগঠনিক ব্যবস্থা বলি, এটার মধ্যে থাকতে হবে। কারণ না হলে মানে পুনরাবৃত্তি হবে আওয়ামী লীগের কাজের, আওয়ামী লীগের কর্মের, ওইটা আমি দুঃস্বপ্নেও ভাবতে চাই না, কারণ ওটা আমরা পছন্দ করিনি। মঞ্জুর ইসলাম, আমরা এতক্ষণ তো অনেক ভারী ভারী বিষয় নিয়ে আলোচনা করলাম, কিন্তু সাধারণ মানুষ দিন শেষে বিচার করে কিভাবে যে সরকারটা ভালো চলছে কি না, সে স্বস্তিতে থাকতে পারছে কিনা, তার নিরাপত্তা আছে কিনা। আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলছিলেন, সে বাজারে গিয়ে তার আয়ের সঙ্গে সঙ্গতি রেখে বাজারটা করতে পারছে কিনা, এবং এই যে আমরা যদি স্বাস্থ্য খাতের দিকে তাকাই, এই যে হাম, ডেঙ্গু, এইসব সমস্যার সমাধান, মানে এইসব সুচিকিৎসা সে পাচ্ছে কিনা, বা এটাকে প্রিভেন্ট করা যাচ্ছে না, এই সমস্যাগুলো, এই যে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট বিষয়গুলোতে আপনি কি মনে করেন সরকার কতখানি? না, সরকারের সফলতা এখন পর্যন্ত এই সমস্ত ক্ষেত্রে দেখা যাচ্ছে না, কারণ 4 মাস সময়ের মধ্যে সরকার ইচ্ছে করলে পারবে না। কারণ দেখেন, আমরা যদি আপনারা যেটা বলে হামের কথাই যদি আমি ধরি, হাম তো এই সরকারের সৃষ্টি না, হামের যে প্রকোপটা হয়েছে এই সরকারের সৃষ্টি না, কোনোটাই এই সরকারের সৃষ্টি না, কিন্তু মানুষ তো আর শেষ পর্যন্ত কতদিন সেটা বিবেচনা করবে। কিন্তু বিষয়টা হলো যে এই সময়ে এসে খুব দ্রুত হামের টিকাটা সংগ্রহ করা উচিত ছিল, খুব দ্রুত সময়ের মধ্যে, যেটা বিগত সময়ের মধ্যে ইউনিসেফের থেকে না এনে অন্য জায়গা থেকে এনে যে বিলম্বিত করা হয়েছে সেটা করা উচিত ছিল। আর আমি যেটা বলেছি যে দেশের অর্থনীতি এবং আইনশৃঙ্খলা, এই দুইটা জায়গার যতক্ষণ পর্যন্ত আপনার, আমরা বলছি না যে 100-এ 100, অর্থনীতি বিশেষ করে আমি ইনফ্লেশনের কথা বলছি, যেটা 100-এ 100 আমি অর্থনীতি বাংলাদেশের প্রত্যাশা করতে পারি না, আমি 100-এ 100 আইনশৃঙ্খলাও প্রত্যাশা করতে পারি না, কিন্তু ফার্স্ট ডিভিশন মার্ক তো থাকবে। তো সেই জায়গাটায় আমি যদি 60% পর্যন্ত আপ টু দ্য মার্কে না যেতে পারি, এই দুইটার সাথে সব কিছু জড়িত, অর্থনীতি এবং আইনশৃঙ্খলা, এই দুইটার সাথে প্রত্যেকটা মানুষকে টাচ করে, কিন্তু যতক্ষণ পর্যন্ত না এই দুইটা জায়গায় মানে অন্তত 60% মানে মার্কিংয়ে আমরা না যেতে পারবো, ততক্ষণ পর্যন্ত দেশের প্রত্যেকটা মানুষ বলবে না যে এই সরকারের কাছে আমি খুব বেশি ভালো আছি অথবা সহনশীল অবস্থায় আছি। এখন পর্যন্ত মানুষ সহনশীল অবস্থাটা বলার পর্যায়ে কিন্তু আসে নাই, কারণ এখন পর্যন্ত বেকারত্ব আছে, এখন পর্যন্ত অনেকগুলা গার্মেন্টস, অনেকগুলা ইন্ডাস্ট্রি কিন্তু বন্ধ হয়ে গেছে। আমরা আমাদের ইন্টেরিয়াম গভর্নমেন্টের সৃষ্টি হয়েছে কি জন্য? সরকার তো আবার বন্ধ হয়ে যাওয়া কলকারখানা চালুর উদ্যোগ, বন্ধ হয়ে যাওয়া কলকারখানা চালু করার চেয়ে যেই কলকারখানাগুলো রুগ্ন হয়ে যাচ্ছে সেগুলোকে তাদেরকে সামনে আনা প্রায়োরিটি, মানে মৃতকে জীবন্ত করার চেয়ে জীবিত করার প্রায়োরিটি হওয়া উচিত। আপনি একটা মেশিন, এটাকে নতুন করে স্টার্ট দিবেন, তারপরে এটাকে তেল মালিশ করবেন, নতুন করে স্টার্ট দিবেন, ওইটা আপনার প্রায়োরিটি? নাকি যেটা মেশিনটা বন্ধ হয়ে যাচ্ছে সেই মেশিনটাতে তেল দিয়ে ইলেকট্রিসিটি দিয়ে দ্রুত চালানো উচিত? কোনটা প্রায়োরিটি সেটা আপনার চিন্তা করতে হবে। কারণ যে সমস্ত ব্যবসায়ী, বিশেষ করে বাংলাদেশের মতো দেশে সরকার যতটা না বিনিয়োগ, সরকার যতটা না কর্মসংস্থান তৈরি করতে পারে, তার চেয়ে 100 গুণ বেশি পারে বেসরকারি খাত। এই বেসরকারি খাতকে যখনই আপনি প্রায়োরিটি না দিবেন, ব্যবসায়ীদের নিয়ে আপনি না বসবেন, ব্যবসায়ীদের সমস্যার সমাধান করার জন্য আপনার পক্ষ থেকে কোনো রকম তড়িৎ গতিতে কোনো উদ্যোগ আপনি না নেবেন, ততক্ষণ পর্যন্ত আপনার দেশের মধ্যে কর্মসংস্থান হবে না, অর্থনীতির গতিশীলতা বাড়বে না, ব্যবসায়ীদের মধ্যে আস্থা তৈরি হবে না, নানা রকম ঘুষগাছ ব্যবসায়ীদের মধ্যে চলতে থাকবে। তো সেই কারণে ব্যবসায়ীদের মধ্যে এখন এই জায়গাটায় এখন একটা বিষয় আসছে যে
বিভাজন তৈরি হচ্ছে, অমুক ফ্যাসিস্ট ব্যবসায়ী, অমুক এইটা সেটা। কিন্তু বাংলাদেশের এমন একটা অবস্থা, কোনো গভর্নমেন্টের সাথে ব্যবসায়ীরা সম্পর্ক না রেখে, এটা কি এমন একটা দেশ যে একজন ব্যবসায়ী সে ইনভেস্ট করে একটা ইন্ডাস্ট্রি করবে, সরকারের সাথে সম্পর্ক না রাখলেও সে ব্যাংক লোন পাবে, সরকারের সাথে সম্পর্ক না রাখলে সে ইলেকট্রিসিটি পাবে, গ্যাস পাবে। বাংলাদেশ কি সেই দেশ? সুতরাং সরকারের, আমাদের দেশের সিস্টেমটাই হলো এরকম যে ব্যবসা করেন আর যাই করেন সরকারের লোকের সাথে সম্পর্ক থাকতে হবে। সেই সম্পর্ক থাকতে গিয়ে বিগত সময়ে কেউ খুব বেশি মানে জড়িয়ে গেছে, কেউ অল্প জড়িয়ে গেছে, কম বেশি সবাই জড়িয়েছে। এখন সবাইকে যদি আপনি ফ্যাসিস্ট বানিয়ে ফেলেন, তখন দেশের অর্থনীতিতে একটা স্ট্যাগনেন্ট অবস্থা তৈরি হবে। এখন যদি আমি ফাঁসির আসামিকে ক্ষমা করে দিতে পারি, যদি আমি একজন বড় অপরাধীকে জেলখানা থেকে বের করে আনতে পারি, তো যেই ফ্যাসিস্টের সাথে ব্যবসায়ীদের সম্পর্ক ছিল তাদেরকে ক্ষমা করে দিয়ে তাদেরকে যদি আবার নতুন করে তাদের ব্যবসা চালু করা, ইন্ডাস্ট্রি চালু করা, কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং দেশের অর্থনীতির কাজে লাগানোর এরকম একটা সুযোগ যদি তৈরি করে দেই, তখন হয়তো সরকারের জন্য এটা সহায়ক হবে। কারণ এই মুহূর্তে বেকারত্ব সাংঘাতিক বড় একটা বিষয়, কিন্তু এবং কর্মসংস্থান নিশ্চিত করা সেটা সরকার, কারণ আমাদের আন্দোলনটা হয়েছে কিন্তু চাকরির দাবিতে। নিঃসন্দেহে। অ্যাডভোকেট ফাহিম নাসরিন। না, কর্মসংস্থান বলুন, বেকারত্ব বলুন, ভঙ্গুর অর্থনীতি বলুন, আমি তো বলেছি প্রত্যেকটা জিনিস আমরা ইনহেরিট করেছি। এটা ওই ফ্যাসিস্ট একদলীয় কর্তৃত্ববাদী একটা সরকার ছিল, তাদের কাছ থেকে 4 মাসের। না ঠিক আছে, প্রশ্ন যে আপনি কতদিন এটা বলতে পারবেন, মানুষ এটা কতদিন, এটা ফ্যাক্ট, এটা ফ্যাক্ট, এবং প্রতিটা মানুষ এটা জানে। আর 4 মাস একটা সরকারের জন্য হানিমুন পিরিয়ড হয়তো বা শুধু শেষ হয়েছে, কারণ এটা খুবই অল্প, ছোট্ট, স্বল্প একটা সময়। কাজেই এটা বাংলাদেশের মানুষও অবিবেচক সেটা আমি মনে করি না। আর ভাইয়ের একটা কথা বলি, যে ফ্যাসিস্ট যারা ব্যবসায়ী আপনি বললেন, এমন ব্যবসায়ী, এমন ফ্যাসিস্টের সাথে সম্পর্ক তো আমরা দেখেছি যখন জুলাই আগস্ট এই 36 দিনের তুমুল গণ অভ্যুত্থান, সেখানে হাজার হাজার ছাত্র জনতাকে যখন মানে রক্তের ওপর দেশটা ভাসছে, সেই সময় তো বলেছে কেউ কেউ যে যেভাবেই হোক আমরা আপনাকে ক্ষমতায় রাখবো। শেখ হাসিনাকে বলেনি? ওই ফ্যাসিস্টকে আমাদের দরকার নাই, ওই ব্যবসায়ীকে আমাদের দরকার নাই, বুঝছেন? কারণ অনেক জিনিস আছে, অনেক কিছু মাপ করা যায়, কিন্তু যেই মায়ের বুক খালি হয়েছে ওই মা সেই ফ্যাসিস্ট আর তাদেরকে কোনোদিন মাপ করবে না। যারা আমাদের হাজারের ওপর নেতাকর্মীকে গুম করেছে, সেই মা ওই ফ্যাসিস্ট তাদেরকে মাপ করবে না। আর মাপ যখন তারা চাইবে, অনুশোচনায় দগ্ধ হবে, তারপরে দেখা যাবে যে সেটা তখন কি হয়। দেখেন, হামেদ টিকা বলেন, ইন্টারিম গভর্নমেন্ট, কিংবা তারও আগে আওয়ামী লীগ, এখন তারা ওই টিকা না কিনে সময় মতন এই যে ছোট ছোট শিশুগুলোর জীবন, এর থেকে মর্মান্তিক কিছু আমাদের মতো মানুষের কাছে এটা হতে পারে না। আমাদের সরকার আসবার পরে বর্তমানে যিনি স্বাস্থ্যমন্ত্রী আছেন, উনি প্রাণপণ চেষ্টা করেছেন এবং অনেকটাই উনি কন্ট্রোলে এনেছেন। আপনি জানেন যে আমরা বলছি যে এই বাজেটটাকে জেন্ডার ফ্রেন্ডলি একটা বাজেট, কারণ আপনি দেখেন যে যেমন ফ্যামিলি কার্ডের মতন একটা বিষয় এখানে আছে, নারীদের জন্য গঠনমূলক, শক্তিশালী, আবার তরুণদের জন্য কিন্তু স্টার্ট আপ ব্যবসা শুরু করবে, সেখানে প্রণোদনা, সেখানে তাদের জন্য অনেক কিছুই রাখা হয়েছে। এবং আমরা যে কর্মসংস্থান, বেকারত্ব, তরুণ প্রজন্মের একটা সিংহভাগ, হ্যাঁ আমাদের জনসংখ্যার তারা আছে, সংসদে আমরা কথা বলেছি, শুনছি যে তাদের জন্য কিন্তু দেখবেন বাজেটে পরতে পরতে যেই প্ল্যান রাখা হয়েছে, এটার যদি আপনি মনে করেন 60%ও এটা আপনার হয়, প্রয়োগ হয়, তাহলেও কিন্তু আমরা মনে করি সামনে ধীরে, কিন্তু এমন না যেটা আলাদিনের আশ্চর্য প্রদীপ আমরা পাইনি, আমাদেরকে দিয়ে গেছে উল্টোটা, দৈত্য, দুর্নীতির দৈত্য দিয়ে গেছে, প্রদীপের অপোজিটটা অন্ধকার রেখে গেছে। এখন এই রকম একটা অবস্থায় আপনি অর্থনীতি বলুন, রাজনীতি বলুন, একটা চেঞ্জ, একটা সিনারিওতে এটা হয়তো বা একটু সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু একটা গণতান্ত্রিক সরকার, নির্বাচিত সরকার, যারা জনগণের একেবারে প্রত্যক্ষ ভোটে নির্বাচিত ম্যান্ডেট দিয়ে যাদেরকে সংসদে পাঠিয়েছে, তারা ওই ইভেন প্রধানমন্ত্রীর বেলায় যেমন বলছেন অনেক কিছু, ওনার যে পজিটিভ অ্যাটিটিউড আমরা দেখছি, আমার তো মনে হয় আমরা ওনার সাথে ওই পেসটা রাখতে পারছি না আমরা, কারণ এটা ওনার যেই অসম্ভব পজিটিভ একটা ইমেজ বাই দিস টাইম তৈরি হয়েছে, এবং যেটা উনি মিন করেন, উনি বলছেন
কাজ করছেন আমাদেরকেও। কোন প্রধানমন্ত্রীকে কোনোদিন দেখেছেন যে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত বসে থাকেন? কাজেই ওনাকে মানে এখন পর্যন্ত আমরা যা দেখছি এটা খুব ডিফারেন্ট একটা বাংলাদেশ, এটা নতুন একটা বাংলাদেশ, এটা পরিবর্তনের একটা বাংলাদেশ, যেখানে আমাদের জেনে শুনে অন্যায়কে আমরা প্রশ্রয় দিব এটা আমি মনে করি না। সাদাকে সাদা এবং কালোকে কালো বলবো। একটা কথা আপনার বলি, আপনি যেমন বলেছেন সঠিকভাবে বলেছেন, বহু ঘটনা ঘটেছে অতীতে, বিচার দেখতে পাচ্ছেন না। দেখেন একটা ছোট শিশুর যে পল্লবীতে, আমি ওর নাম বলছি না, খুব যে আলোচিত আলোড়িত যে মামলাটা, আপনারা মিডিয়াতে থেকেও বারবার ওই বাচ্চাটার নাম বলা এবং বাচ্চাটার পরিবারের সদস্যদের আমি বলি এক্সপোজ করা, এটা না জানেন আলটিমেটলি একটু অসুবিধা হয়। যাই হোক, সেই শিশুটার খুব অল্প দ্রুততম সময়ের মধ্যে ধর্ষক যে শিশুটাকে যে হত্যা করেছে, সোহেল রানা, ওর নামটা বরং বারবার বলি আমরা, এবং তার স্ত্রী, এখন তাদের তো আপনার ফাঁসির যেই রায় হয়েছে, আমি তো মনে করি একজন আপনার আইনজীবী হিসেবে, একজন রাজনৈতিক কর্মী হিসেবে, যে এটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আইন শৃঙ্খলার কথা আপনি যেটা বলেছেন, যে সেটা আমিও বলি, আমরাও দেখছি এটা স্লোলি গ্র্যাজুয়ালি হচ্ছে, যেটা তো ভালো হচ্ছে। তা আমি বলি যে শিশু ধর্ষণ কিংবা নারী ধর্ষণের মামলাগুলোয় 50 থেকে 100 জনের ফাঁসি দিয়ে দিতে হবে এখন, যাদের অলরেডি দোজ হু আর ইন কন্ডেম প্রিজন। আমি তো মনে করি ওদের একদম ফাঁসি দিয়ে সমাজে একটা মেসেজ দিয়ে দিক যে ডোন্ট ডু দ্যাট, খবরদার, হ্যাঁ, যে স্টপ ইট। আমি আসি আপনার কাছে, আমি একটু শেষের দিকে, মঞ্জুর ইসলাম, ক্লোজিং রিমার্কস। না, আপনারা ঠিকই বলেছেন যে যারা শেখ হাসিনা বা ফ্যাসিস্টের সাথে ছিল তাদের ওই সমস্ত ব্যবসায়ী তো দরকার নেই, এটা আমি আপনার সাথে একমত। কিন্তু আবার প্রথমত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত আমি তোমাকে চাই, তাকে কিন্তু আবার ডান দিকে বসাই নিয়ে আপনারা কাজ করতেছেন। এটাও কিন্তু সমাজের জন্য একটা ব্যাড মেসেজ, যে যারা প্রথমত তোমাকে চাই, শেষ পর্যন্ত তোমাকে চাই, তারা যদি আপনার সাথে থাকতে পারে তো অন্যরা থাকলে সমস্যাটা কি? এই প্রশ্ন কিন্তু সমাজের মধ্যে আছে। এখন এই 4 মাস সরকারের সময়ের মধ্যে কনক্লুশনে আমি যে জিনিসটা বলতে চাই, 4 মাস হানিমুন সময় পার হয়ে গেছে, কিন্তু এখন কিন্তু মানুষ চিন্তা করবে এই সরকারকে আমরা কিভাবে দেখব, এবং এইটার প্রভাব কিন্তু আগামী স্থানীয় সরকার নির্বাচনের উপর পড়বে। ইতিমধ্যে কিন্তু দলের, বিশেষ করে বিএনপির যারা যারা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হবে, তারা কিন্তু বিভিন্ন জায়গায় অনেকগুলা, 10-12 জন করে প্রার্থী কিন্তু এখন পর্যন্ত মাঠে নেমে গেছে। আর অপোজিশনে যারা আছে তারা কিন্তু একজন প্রার্থী দিয়ে তাদের জায়গায় তারা মুভ করতেছে। এটাও কিন্তু একটা বড় মেসেজ হবে যে যারা একজন প্রার্থী দিয়ে দলীয় শৃঙ্খলা রক্ষা করে মাঠে নামছে, আর যারা 10-12 জন প্রার্থী হয়ে মাঠে নামছে, এই জায়গাটা যদি কন্ট্রোল করা না যায়, আর স্থানীয় সরকার নির্বাচনে যদি অপোজিশনের বেসটা শক্ত হয়ে যায়, তো সরকারের জন্য পরবর্তীতে একটু কঠিন সময় হয়ে যাবে। কারণ স্থানীয় সরকার নির্বাচনটা এই সরকারের জন্য না, সকল সরকারের জন্যই খুব গুরুত্বপূর্ণ। স্থানীয় সরকার নির্বাচনের সাথে তৃণমূলের একটা সম্পর্ক থাকে। এই তৃণমূল যার শক্তিশালী হবে, আগামী 5 বছর সে ভালোভাবে থাকবে। ধন্যবাদ। অ্যাডভোকেট ফাহমি। জি, সাধারণ একটা পলিটিক্যাল সায়েন্সের একটা খুব পপুলার যে সেইং আছে, বক্তব্য, সেটা হচ্ছে যে গভর্নমেন্ট কখনো খুব জনপ্রিয় হয় না। তো যাই হোক, এই সরকার, সেটা আমাদের যিনি প্রধান আছেন, উনি আবার এটাকে মনে হচ্ছে অল্প সময়ের ভেতর বেশ ভুলই প্রমাণ করেছেন। আমরা বলছি যে আমরা হয়তো বা ওনার সাথে সমান তালে হাঁটতে আমাদের, হ্যাঁ, যে কথাগুলো বলেছেন। তবে আমি মনে করি আপনারা যে শেষের যে বক্তব্যটা, স্থানীয় সরকার নির্বাচন আমাদের সামনে, আমাদের খুলনা বিএনপির অনেকেই আমরা একসাথে কোর্টে কথা বলছিলাম, এই স্থানীয় সরকার নির্বাচনে আমাদের যারা নীতি নির্ধারক আছেন, আমি আশা করব যে ওনারা এখন থেকেই অত্যন্ত সিস্টেমেটিকভাবে এবং শৃঙ্খলার সাথে ওইটা চিন্তা ভাবনা নিশ্চয়ই তারা করছেন। কারণ কি, এটাই ওনাদের কাজ, যে তৃণমূলে সরকার যখন ফর্ম করে একটা দল, একটা সংগঠন, সেখানে কিছু ভালো ঘটনা, খারাপ ঘটনা দুটোই থাকে, কিন্তু দিনের শেষে ভালোটার পাল্লা ভারী হতে হয়, আর খারাপ কিছু থাকে সেটাকে আপনার শাস্তিমূলক ব্যবস্থা বলুন এবং অন্যান্য শৃঙ্খলার মধ্যে আনা। তো সব কিছু মিলিয়ে আমি বলবো যে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে আমরা ভালোবাসি এবং সেই সাথে আমাদের দেশনেত্রীকে আমরা অসম্ভব ভালোবাসি। তো কাজেই এই দুজন, ওনাদের যিনি এখন আমার সন্তান আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন,
আমরা মনে করি যে সরকার এবং দল এই দুটো জিনিসকে আলাদা করতে হবে। সরকারের ভেতর দল বিলীন যদি হয় আর দলের ভিতর সরকার, সেটা খারাপ মেসেজ দেয় সমাজে, এবং সেটা আসলে একটা সংগঠনের জন্য, আমি সেলফ ইভ্যালুয়েশন, আপনি একটা শব্দ উচ্চারণ করেছেন, আমার খুব প্রিয় শব্দ সেটা, আমি বারবার মনে করি যে সেলফ ইভ্যালুয়েশনের জায়গাটা অসম্ভব স্বচ্ছ এবং অনেক বড়। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার মঞ্জুর ইসলাম এবং অ্যাডভোকেট ফাহিম নাসরিন মুন্নি, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা সেবার জন্য। দর্শক, বাংলাদেশের কথা কেউ অস্বীকার করবে না যে অবশ্যই যারা দেশকে ভালোবাসেন, গণতন্ত্রকে ভালোবাসেন, যারা বহুদিন পরে একটা নির্বাচন দেখে খুশি হয়েছেন যে এই সরকারটা একটা ধ্বংসস্তূপের মধ্য থেকে যাত্রা শুরু করেছে, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, সকল দিক থেকে, সাংস্কৃতিকভাবে। আরেকটু সুবিধাজনক অবস্থায় থাকতে পারতো সরকার যদি অন্তর্বর্তীকালীন সরকারটা ঠিকঠাক মতো কাজ করতো, কিন্তু তারা আসলে সেই অর্থে কোনো কাজ করেনি। এখন প্রশ্ন হচ্ছে যে এই কথা কিন্তু বাংলাদেশের জনগণ শুনতে অভ্যস্ত। 15 বছর দেশ শাসন করবার পরেও আগের সরকার বলেছে, মানে শেখ হাসিনার সরকার, যে এগুলো বিএনপি জামাতের রেখে যাওয়া এই ধুলো ময়লা পরিষ্কার তারা করতে অনেক সময় লাগছে। কোনো ঘটনা ঘটলেই তারা বলতেন এটা একটা স্যাবোটেজ। এবং এই সরকারও হয়তো সেটা কিছুদিন পর্যন্ত বলতে পারবে, কিন্তু মানুষ আসলে শেষ পর্যন্ত এটাকে গ্রহণ করতে চাইবে না। গ্রহণ করবে যখন সে এই যে ছোট ছোট বিষয় মানুষকে অনেক ইরিটেট করে, যেগুলো আমরা দেখছি যে প্রধানমন্ত্রী একটা ঘটনা ঘটলেই তিনি সিদ্ধান্ত দিয়ে বাতিল করে দিচ্ছেন, কিন্তু এই ঘটনাগুলো সবগুলো সংবাদপত্রের পাতায় আসে না। সাধারণ মানুষকেও একদম স্থানীয় পর্যায়ে বিরক্ত করে এই রাজনৈতিক নেতাকর্মীদের বা তাদের সঙ্গে যুক্ত হওয়া, নেক্সাসে যুক্ত হওয়া প্রশাসনের কর্মকর্তাদের ক্রিয়াকর্ম। এই জায়গায় সরকারকে অনেক বেশি সতর্ক থাকতে হবে। মানুষ যদি দেখে যে হ্যাঁ, আমিও পাচ্ছি না, অন্য কেউ সুবিধাটা, বাড়তি সুবিধাটা নিচ্ছে না, তখন কিন্তু মানুষ সরকারকে সমর্থন করবে, নিজে কষ্ট স্বীকার করতে চাইবে। অ্যাডভোকেট ফাহিম নাসরিন মুন্নি বলেছেন যে সরকার এবং দলকে একাকার করলে চলবে না। মঞ্জুর ইসলাম এই কথা সমর্থন করেন, এটা সবাই আমরা জানি। এটা করলে আসলে সরকারের জন্য বিপদ, দলের জন্য বিপদ, এবং শেষ পর্যন্ত দল আর দল থাকে না। দল না থাকলে কি হয় সেটা আমরা আওয়ামী লীগকে দিয়ে বুঝতে পারছি এখন পর্যন্ত, যে তাদের নিজেদেরও একটা রাজনীতি করতে চাওয়ার মতো ঘোষণা দেওয়ার শক্তি তাদের নেই কিন্তু। এবং আরেকটা বিষয় এখানে যোগ করতে হবে যে রাষ্ট্র এবং সরকারকে এক করে ফেলে চলবে না। অনেক সময় দেখি, উনি আইনজীবী, ডানে যিনি তিনি সাংবাদিক, আমরা সরকারের বিরুদ্ধে কিছু বললেই সেটাকে রাষ্ট্রদ্রোহিতা হিসেবে বা রাষ্ট্রবিরোধী বক্তব্য হিসেবে চিহ্নিত করবার চেষ্টা করি। সেটাও যেন এই সরকার ভবিষ্যতে, এখন পর্যন্ত করেছে আমি বলছি না, কিন্তু ভবিষ্যতে যেন এগুলো করা থাকে, বিরত থাকে, কারণ এগুলো শেষ পর্যন্ত সরকারের জন্য, রাজনৈতিক দলের জন্য কোনো মঙ্গল বয়ে আনে না। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।